আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। নমস্কার বন্ধুরা, অন্তর্কথায় আমি নন্দিনী আপনাদের সকলকে স্বাগত জানাই। অন্তর্কথা মানে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসা, মানে প্রতি রবিবার আমরা নতুন নতুন মানুষকে, শিল্পীকে আপনাদের সামনে নিয়ে আসি। আজকে যিনি আমাদের অতিথি হিসেবে অন্তর্কথায় উপস্থিত আছেন, তিনি আপনাদের সকলের সুপরিচিত শিল্পী। শুধু শিল্পী বলে তাকে কম বলা হবে। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী পরিবার থেকে উঠে এসেছেন। তিনি একজন নজরুল গবেষক। তিনি 3টে ওয়ার্ল্ড রেকর্ড করেছেন গানের ক্ষেত্রে। একটা জাপানি ভাষায়, একটা 4 ঘন্টা 100টা নজরুলের গানকে একটানা গেয়েছেন। আরও একটা সেটা হচ্ছে নজরুলের গানকে 8টা ভাষায় গেয়েছেন। রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন 32টা ভাষায়। সেই রকম একজন গুণী শিল্পী আজ আমাদের এখানে উপস্থিত গ্লোব টিভির অন্তর্কথায়। দিদি ডক্টর দীপা দাস। দীপাদি শুধুমাত্র শিল্পী তা নন, দীপাদি হচ্ছেন আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ। কারণ মানুষ হিসেবে তিনি ভীষণ আন্তরিক একজন মানুষ। বোধহয় এরকম আন্তরিক মানুষ হলেই মানুষ অনেকটা ওপরে উঠে যেতে পারে। দীপাদিকে পেয়ে ভীষণ ভালো লাগছে। বহু বছর আগে আমরা কাজ করেছিলাম, আবার আজ সেই গ্লোব টিভির পর্দায় দীপাদির সাথে দীপাদির বোন নন্দিনী আপনাদের সামনে হাজির। দীপাদির কাছে যাব। দীপাদি ত্রিপুরার এক সময় জন্মেছেন, কারণ এখন বলবো না, এখন তো সারাক্ষণ বাংলার। তো ত্রিপুরায় জন্মেছেন, ত্রিপুরার ককবরক ভাষা নিয়ে বড় হয়েছেন। তার যে রবীন্দ্র প্রীতি, পরবর্তীকালে নজরুল প্রীতি, সেটা নিয়ে আমরা একটু থাকবো তার সাথে কথায়। দিদি, তোমার ছোটবেলাটা একটু বলো। অনেক অনেক ধন্যবাদ নন্দিনীকে, আমার খুব স্নেহের ছোট বোন নন্দিনী। আজ আপনাদের সকলের প্রিয় নন্দিনীর অন্তর্কথায় আজকে আমি আপনাদের গ্লোব টিভিতে এসেছি। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সবাইকে, এবং উপস্থিত যারা এই অনুষ্ঠান শুনবেন, এখন শুনছেন বা পরবর্তী শুনবেন, সকলকে আমার প্রণাম, শ্রদ্ধা। আসলে আমার জন্ম আগরতলায়, ত্রিপুরায়, এবং সঙ্গীত শিক্ষা ছোটোবেলা থেকে ত্রিপুরা রাজ্যেই, এবং আমার অনেক গুরুরা ছিলেন যাদের আমি সান্নিধ্য পেয়েছি। তাদের মধ্যে যাদের কথা না বললেই নয়, আমার ধীরেন দেব বর্মন, ত্রিপুরা রাজ্য থেকে ধীরেন দেব বর্মন ছিলেন। তারপর আমার গুরু রবীন্দ্রনাথ দে। এছাড়াও আমার ছোটোবেলা আরেক পিসিমণি বলতাম, ওনার কাছে শিখেছিলাম। তো সেখান থেকে পরবর্তী সময়ে মিউজিক কলেজ, ত্রিপুরার মিউজিক কলেজ, সেই কলেজের ছাত্রী ছিলাম। তারপর রবীন্দ্রভারতী, তারপরে উচ্চশিক্ষার জন্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে আসা, এবং ভিন্ন ভিন্ন ভাষা নিয়ে কাজ করার জন্য আবার বিশ্বভারতীতে যাওয়া, সেখান থেকে বিদেশি ভাষা শেখার জন্য সেখানে যাওয়া। তো এইভাবে আমার জার্নিটা শুরু। আমার ছোটবেলা আমার বাবার বাবার অনুপ্রেরণা, বাবা মা দুজনেরই। তার মধ্যে বাবারটাই বেশি বলি। বাবা যেহেতু একজন নাট্য ব্যক্তিত্ব ছিলেন, কিরণচন্দ্র দে আমার বাবা। তিনি ত্রিপুরা রাজ্যের উচ্চ পদস্থ একজন কর্মচারী ছিলেন, এবং তিনি নাট্য ব্যক্তিত্ব ছিলেন। তিনি নাটকে আন্তর্জাতিক আমাদের পুরস্কারও পেয়েছিলেন। আমার কাকা, উনিও নাটক করতেন। তো ছোটবেলা পরিবার থেকে বেড়ে ওঠা। হ্যাঁ, বেড়ে ওঠা তোমার চারপাশে।
তুমি আমাকে বলো যে তুমি যখন এখানে আসলে তখন তো তুমি রবীন্দ্র ভারতীতে গান নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে। আমি ভোকাল নিয়ে এসেছি এখানে, এবং ভোকালে আমার ওখানে মাস্টার্স। তার পরবর্তী সময়ে রবীন্দ্রনাথের গান এবং নজরুলের গান, আধুনিক গান সবটাই। আসলে আমার ছোটবেলা থেকে, যেহেতু আমি স্কলার ছিলাম, আমি CCIRT স্কলার ছিলাম, আমি কিন্তু নর্থ ইস্টে ফার্স্ট হয়েছিলাম CCIRT স্কলারশিপে, এবং আমাদের ওই এক্সাম হতো গুয়াহাটিতে। তো সেখানে আমাদের এক্সাম হতো বছরে 2 বছরে একবার হতো, যখন স্কলারশিপ দিয়েছিলাম CCIRT থেকে। তারপরে আমি দীর্ঘ 10 বছর স্কলারশিপ পেয়েছি, এবং সেই স্কলারশিপ নিয়ে পড়াশোনা করেছি। এবং আমার বাবা তারপর অল ইন্ডিয়া রেডিওতে শিশু মেলা থেকে আমার জার্নি শুরু করেছিলাম, এবং শিশু মেলা থেকে একসঙ্গে আমি 5টা বিষয়ে অ্যাপ্রুভ হয়েছিলাম। মানে সেটাও মানে একটা বড় পাওয়া যে। আর আসলে আমার সবকিছু করতে ভীষণ ভালো লাগতো, আর গানের ভিন্ন ভিন্ন ধারাকে আমার একটা নিজস্ব সত্তা থেকেই হয়তো বা এটা উঠে আসতো। আমি সেরকম চেষ্টা করতাম, মানে যে গানের যে ধারা, সেই ধারাকে ফলো করে গান গাওয়া। মানে শুদ্ধ দিকটা তুমি ধরবার চেষ্টা করতে, যে কোনো গানের ক্ষেত্রেই হোক, সে রবীন্দ্রই হোক বা নজরুল হোক। এবং সেই সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যে যেহেতু মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজ, কারণ ওখানে তো উপজাতিরা রয়েছে, ককবরক রয়েছে, মানে বাংলা, হিন্দিটা প্রাধান্য ছিল, ইংরেজি প্রাধান্য ছিল, যেগুলো খ্রিস্টান কমিউনিটি ছিল, তারা যারা লুসাই তারা বেশিরভাগই খ্রিস্টান কমিউনিটি। তো ওই ভিন্ন মাল্টি কালচার, মাল্টি ল্যাঙ্গুয়েজে বেড়ে ওঠা, তার জন্য সেটার জন্য আমরা এই দীপাদিকে পেয়েছি। আচ্ছা দীপাদি, তুমি তো 32টা ভাষায় গান গেয়েছো, একটা দুটো ভাষা একটু আমার বন্ধুদের শোনাও। হ্যাঁ নিশ্চয়ই, আমি প্রথমে তাহলে একটা শোনাচ্ছি, যে গানটি প্রথমে বাংলায়, এবং পরবর্তী সময়ে এটা জাপানিজ ভাষায় ভীষণভাবে মানে প্রশংসিত হয়েছিল আর কি। বাংলা কবিগুরু বিশ্বকবির গান। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। জাপানিজ ভাষায় শোনাচ্ছি। অকিনা কিবো দাইতে ওয়াতাশি ওয়া ইয়াতে কিতাচি কাকুনি ইয়ান্দে কুরে মাজুশি তায়ো দারে মো কোন মানাইগা ও নাতাগা শুনো হিতয় অতৃতো মো ওয়াতাশি ওয়া নানি মোহশিকুনাই ও সমতনি সোয়ারুদাকে ওয়াতাশি ওয়া নানি মোহশিকুনাই হা হা তো সোয়ারুদাকে অনাতাগা মমতে করে দাই তো দোকোতে হিনাঞ্জোগা মোরাও নাকি নাগারা দোকোনি হাসিরে মাওয়ারু ও সরসি ফুকায়া মানি মেওনি কুরুইও বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। কি সুন্দর, চমৎকার। এই জাপানি ভাষায় গান গেয়েও তো তুমি ওয়ার্ল্ড রেকর্ড করেছো। সেটা করেছি। আর এই ছাড়া আরো যেমন ককবরক ভাষায়, এটা যেমন এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, ফাইদি ফাইদি আনি নগো, ফাইদি আনি নগো। বাহ, চমৎকার চমৎকার। আর অন্য ভাষায় একটা শোনাও। আমি চিনি গো চিনি তোমারে, ও গো
বিদেশিনী, ইশকানা ইশকানা ইশকানে দিশ ও Auslanderin, du wohnst so weit über das Meer, Ausländerin. Ich kenne dich, o Ausländerin. Ich sah dich Herbstmorgen, ich sah dich Montag danach, ich sah dich in meiner Haus, o Ausländerin. এটা কোন ভাষায়? এটা জার্মান ভাষায়। আচ্ছা, আচ্ছা। জার্মান ভাষায় মানে জাপানিজ শুনলাম, জার্মান শুনলাম, কম বড় আমার শুনলাম। যাদের কথা না বললেই নয়, সেটা ভীষণভাবে এটা বোধহয় অপ্রাসঙ্গিক হবে যে যেনারা আমাকে সহযোগিতা করেছেন তাদের কথাগুলো যদি না বলি। জার্মান ভাষা করার জন্য ব্রজগোপাল মুখোপাধ্যায় তিনি আমাকে খুব সহযোগিতা করেছিলেন এবং তার সহযোগিতায় এই জার্মান ভাষায় আমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পেরেছিলাম। আর জাপানিজ ভাষার কথা বলি, জাপানিজ ভাষা আমার এটা শেখার জন্য বিশ্বভারতীর আমার অনেক ছিল ওকাকুরা ভবনে, এবং পরবর্তী সময়ে আমাদের রবীন্দ্র ভারতীতে যখন ল্যাঙ্গুয়েজ খুলেছে তখন আমাদের পূরবী ম্যাডাম রয়েছেন। পূরবী ম্যাডাম তিনি ইন্দো জাপান অ্যাসোসিয়েশনের সঙ্গে একটা পদে আছেন এবং আমাদের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট শেখান জাপানিজ। ওনার সহযোগিতায় আমার এই কাজগুলো করা সম্ভব হয়েছে। তো আসলে প্রথম জীবনে আমার ভিন্ন ভিন্ন ভাষা রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমার পরিচিতি। একদম একদম আমরা সেটাই জানতাম। পরবর্তীকালে তিনি শিফট করে গেলেন নজরুল গবেষণায়। হ্যাঁ, এটা মানে এই শিফটটা কিভাবে হলো তোমার? আসলে এটাও একটা বিষয়। আমি আমাদের পশ্চিম বাংলায় আমি আসার পরে আমি বিভিন্ন গুরুদের কাছে গান শেখার আমার সৌভাগ্য হয়েছে। তো গোরাচাঁদ মুখোপাধ্যায়ের কাছে শিখতাম, তিনিও ভালো কিন্তু আধুনিক নজরুল সব গাইতেন, এবং আমার গুরু বিমান মুখোপাধ্যায় তার কাছে নজরুলের ভান্ডার ছিল, প্রত্যেকেই আমরা জানি। তিনি একটা, তার মাইন্ড পুরো কম্পিউটার ছিল, সব মুখস্থ ছিল, সব মানে এত বয়সেও ওনাকে দেখেছি যে তিনি কোনো খাতা বই কিছু লাগে না, শুধু মানে কত মেমোরি তার কত স্ট্রং ছিল, মেমোরির থেকে তিনি সবকিছু তুলে ধরতেন, সব হিস্ট্রি বলতেন, হিস্ট্রি বলে প্রত্যেকটা গানের হিস্ট্রি বলতেন। পরবর্তী সময়ে শঙ্কর ঘোষাল দাদা, ওনাকেও পেয়েছি, উনিও, ওনার কাছেও আমি অনেক কিছু পেয়েছি। এছাড়াও আমার গুরু রমেন দে, তিনি তো আমাকে সব গানই শিখিয়েছেন বলতে গেলে। যেহেতু আমি রেডিওতে তখন শিশু মেলায় সব গান গাইতাম, আমি ভজন গাইতাম, আমি রবীন্দ্রসঙ্গীত গাইতাম, নজরুলের গান গাইতাম, পিওর খেয়াল গাইতাম, ক্লাসিক্যাল গাইতাম, এবং আবৃত্তিও করতাম একসময়। আবৃত্তিতে অনেক পুরস্কারও রয়েছে ছোটবেলায়। এবং এটা আমরা কিন্তু একদম পুরো সঙ্গীত শিল্পী হিসেবে জানি। পরবর্তীকালে আমরা তাহলে একজন শিল্পী কিন্তু এই জায়গাটা আমার মনে হয় আমাদের একজন শিল্পী, তা আবৃত্তিটাও বোধহয় তার কাছে একটা বিষয়, কেননা গান তো একটা নাটক। একদম না, কবিতাটা তুমি যদি সুর দাও তখন গান হয়ে যাবে। এবং তার আগে পড়ার ক্ষেত্রে তো আবৃত্তি, বই পড়াটার যদি আবৃত্তি স্টাইল হয় এবং সেই পরবর্তী সুরের ধারা, তখন সেটা একরকম ভাবে। এইটা আমার মনে হয় কি এই শিল্পটা অঙ্গাঙ্গি ভাবে সবার কিছুর সাথে জড়িত। যেমন একটা সঙ্গীতের জন্য তাল বাদ্য ছাড়া সঙ্গীতটা পরিপূর্ণতা পায় না, একটা যন্ত্র সঙ্গীত না থাকলে সেটা পরিপূর্ণতা পায় না। কিন্তু দীপাদির মতো শিল্পী থাকলে শুধু কণ্ঠ দিয়েই বিশ্ব জয় করা যায়, সেটা উনি দেখিয়েছেন। আচ্ছা দীপাদি, তুমি যে এই নজরুল গীতি গেয়েছো, 100টা গান গিয়েছো, 100টা গান 4 ঘন্টায়, 4 ঘন্টা 10 মিনিটে শেষ হয়েছে। হ্যাঁ, 4 ঘন্টা 10 মিনিটে শেষ হয়েছে, এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। এই 100টা গান পরপর গাওয়া কতখানি শক্ত, তুমি কিভাবে এটা পারলে? মানে তার পেছনের ইতিহাসটা কি, এটা তো সবাই দেখেছি আমরা, কিন্তু তার পেছনে তোমার যে পরিশ্রম, সেই জায়গাটা একটু বলো। আসলে আমরা করোনার সময় কি ফেস করেছি প্রত্যেকেই জানি। মানে মানুষ
যে টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে এত বড়াই করি, মানে একটা মর্মান্তিক ওই সময় আমরা দেখেছি যে একদম, মানুষের একদম। কি কোনোটাই কাজে আসে না, ঈশ্বর বলে ওই একটা জায়গাতে মনে হয় আমরা ভরসায় ছেড়ে দিই সবকিছু। তো করোনার সময়ে আমার সবসময় চারিদিকে টিভি দেখে দেখে শুধু পাজলড হওয়া, আর কার কখন কি হচ্ছে, কার কি সংক্রমণ হচ্ছে, ওই যে একটা ভেতরে সবসময় কুড়ে কুড়ে খাচ্ছিল। সেই সময় তার থেকে বেরিয়ে আসার জন্য আমার একটা ডেইলি রুটিন করেছিলাম। সকালবেলায় তো সব থেকে বড় কথা যে খাবারের ভেতরে সবসময় মানে পরিপূর্ণ কি করে ইমিউনিটি পাওয়ার বাড়াতে পারবো, সেইগুলো একটা ঘরের মাকে বা ঘরের স্ত্রীকে তাকে সব খাওয়ার পথ্যগুলো সবাইকে দিতে হতো। তো সেইগুলো সব কিছু ব্যবস্থা করার পরে একটা সময় এই টিভি দেখা বন্ধ করে আমি সম্পূর্ণ আমার এই সঙ্গীতের উপরে আমি ফোকাস করেছিলাম। আর যেহেতু নজরুল গবেষণার কাজে নিজেকে নিযুক্ত করেছিলাম, তা আমার মনে হয়েছিল যে এমন কিছু একটু করে যাই যেটা আগামী প্রজন্ম হয়তো বা মনে রাখবে, যে না আমি একটুখানি চেষ্টা করেছি। মানুষের চেষ্টাটাকেই হয়তো মানুষ মনে রাখে। ঠিক। তো সেই সময়ে আমার একটু প্রচেষ্টা হয়েছিল যে আমি এমন কিছু করি। তারপর আমি ভাবতে শুরু করলাম যে 100খানা গান যদি আমি লাইভ একটা গাওয়ার চেষ্টা করতে পারি। কুমার শানু জি তিনি তো রেকর্ড করেছিলেন, রেকর্ডিং করে 28টা গান একদিনে স্টুডিওতে রেকর্ডিং করে সেটা একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। তা আমি তো যদি 100টা গান করতে পারি তাহলে কেমন হয়। তখন থেকে আমি 1 বছর আমার অধ্যাবসায় আমি বলতে পারি, এবং একসাথে এক জায়গায় বসা। হ্যাঁ, সেটা তো অবশ্যই যে 4 ঘন্টা 4.5 ঘন্টা এক জায়গায় বসে থাকাটাও কিন্তু একটা খুবই শক্ত কাজ, কারণ আমাদের প্রাকৃতিক প্রয়োজনে যেতে হয়, সেটাও করতে পারবে না, তাহলে ব্রেক হয়ে যাবে। তাহলে ওই যে 4-4.5 ঘন্টা রেগুলার মানে একটা অনুষ্ঠান করার পেছনে 1 বছরের যে প্রয়াসটা, সেটা দীপাদি বললেন, এটা অ্যাকচুয়ালি সাধনা। হ্যাঁ, সঙ্গীত তো অবশ্যই সাধনা, সবটাই সাধনা, মানে ঈশ্বর সাধনা আমরা বলি। সঙ্গীত সাধনা যারা করেন তারা ঈশ্বর সাধনা করেন। তো সেইটা দিদি করতে পেরেছেন, এবং সেই কারণে দিদিকে আমরা আরো একটু বেশি প্রচারের আলোতে পেয়ে গেলাম। দিদি তো অবশ্যই এমনি প্রচারের আলোতে সবসময় থাকেন। দিদি, তুমি বোধহয় ওই স্বাধীনতা সংগ্রামী পরিবারদের একটা অফিসিয়ালি প্রেসিডেন্ট বা সেক্রেটারি এরকম কিছু একটা আছো। হচ্ছে আমার আরেকটা সৌভাগ্য, এটা প্রত্যেকে আমি বলবো সৌভাগ্য। সেটা হচ্ছে তার মধ্যে আমি একটু স্পেশাল এই কারণে যে আজকে যাদের আত্মবলিদানে আমাদের এই স্বাধীন দেশের নাগরিক হবার সৌভাগ্য আমরা পেয়েছি, তারা হচ্ছেন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামী, যারা ব্রিটিশের সঙ্গে লড়াই করে নিজের জীবনকে উৎসর্গ করে দেন শুধুমাত্র আগামী প্রজন্মকে একটা স্বাধীন দেশ উপহার দেবেন বলে। তাদের কোনো দাবি, তাদের কোনো চাওয়া পাওয়া কিচ্ছু ছিল না। তাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য ছিল যে তারা ভারত মাতাকে ব্রিটিশের হাত থেকে পরাধীনতা মুক্ত করে একটি মুক্ত স্বাধীন দেশ আগামী প্রজন্মের কাছে একটা উপহার দেবেন। সেই উপহার স্বরূপ আমরা ধন্য হলাম যে আমরা স্বাধীন দেশের নাগরিক। এবং আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন প্রিয়নাথ দে, তিনি ছিলেন চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সহযোদ্ধা, এবং আমার মায়ের তরফে তিনিও আইএনএর সাথে যুক্ত ছিলেন, আমার আরেক দাদু। তো এরকমভাবে আমার আবার আরেক দাদু, তিনি অমূল্য কাঞ্চন দত্ত রায়, তিনিও স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তিনি ব্যারিস্টার ছিলেন, যার আন্দোলনে এই একটি আমাদের বিশরপাড়া একটি স্টেশন যেটা, সেটা আমার দাদুর, সেটা তিনি নিউ ব্যারাকপুরে ছিলেন, তিনি লয়ার ছিলেন। তো এরকম আমার পরিবারে অনেক স্বাধীনতা সংগ্রামী রয়েছে। এবং এই মুহূর্তে আরেকটু সংযোজন হচ্ছে যে অল ইন্ডিয়া ফ্রিডম ফাইটার ফ্যামিলি ওয়েলফেয়ার কাউন্সিলের আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার প্রেসিডেন্ট পদে রয়েছি। তো এটা একটা আমার অনেক বড় সৌভাগ্য পাওয়া। আর সমগ্র ভারতই আমার ঘর, সমগ্র ভারতই আমার সবাই আত্মীয়, আমার দেশ, আমরা প্রত্যেকেই ভারতীয়, সেটাই গর্বের সঙ্গে বলতে পারি। আর যে কাজী নজরুল ইসলামের যে সাধনা করেছি, তিনি এই স্বাধীনতা আন্দোলনের একজন এমন অগ্রদূত, এমন সৈনিক, যিনি কবিতা লিখে জেল খেটেছেন, একদম, যেটা সমগ্র পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। মানে তার লেখা বইয়ের জন্য তাকে রাজবন্দির জবানবন্দি তিনি জেলে বসে লিখেছেন। তো সেই রকম
এইরকম একজন মানুষ যারা মানে নজরুল সত্যি কথাই তার গান কবিতা অনুপ্রেরণা শুধু তাই না, তার কারারই লৌহ কপাট, তিনি প্রতিবাদী। আমরা প্রত্যেকেই জানি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় নজরুল, চেতনা জাগিয়েছেন নজরুল, যুব সম্প্রদায়কে উদ্বুদ্ধ করেছেন নজরুল। আজকে নজরুল যদি বেঁচে থাকতেন, ভারতবর্ষ এই টুকরো উনিও হয়তো সহ্য করতে পারতেন না। আমরা প্রত্যেকেই জানি নজরুল, নেতাজি সুভাষ যদি থাকতেন হয়তো আমাদের ভারত টুকরো হতো না। আজকের দিনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকেও শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করছি যে এই পশ্চিম বাংলাও ওই ওই পূর্ব পাকিস্তানে চলে যেত যদি তার সহযোগিতা না থাকতো, তার যদি এত বড় অবদান না থাকতো, যে তিনি আজকে পশ্চিম বাংলা ভারতের মধ্যে আছে। তো এই ধরনের অনেক স্বাধীনতা সংগ্রামীরা রয়েছেন যাদের অনেকেই অনেক কিছু আমরা জানি না, অথচ তাদের এই দেশের জন্য কত অবদান রয়েছে। হ্যাঁ, একদম ঠিক কথা। তুমি নজরুলের গান 8টা ভাষায় করেছো, রেকর্ড করেছো, সেখান থেকে আমার বন্ধুদের একটু গান শোনাও বিভিন্ন ভাষায়। নজরুলের গান আমি যে গানগুলো করার চেষ্টা করছি, নজরুলের গান আমি হিন্দি ট্রান্সলেট বলবো না, কিন্তু কাজী নজরুল ইসলাম অনুবাদ করেছো না, কাজী নজরুল ইসলাম নিজেই রচনা করেছেন। সেইগুলো তুমি আবার পুনরুদ্ধার করেছে। এই কারণে কাজী নজরুল ইসলামের রচনা কিছু কিছু যেগুলো অ্যাকচুয়ালি আসলে এটার জন্য কাউকে দোষ আমি দিই না, তার কারণ এখন না হয় সোশ্যাল মিডিয়া এসেছে আমাদের হাতের মুঠোয়, কিন্তু আমরা তো একসময় গুরুমুখী বিদ্যায় ছিলাম, যে গুরুর কাছ থেকে নজরুলের প্রচুর গান হারিয়ে গেছে, যেগুলো নজরুলের খাতা হারিয়ে গেছে, নজরুলের যে রেকর্ড সেগুলো পরবর্তী সময়ে নষ্ট হয়ে গেছে। এইগুলোকে পুনরুদ্ধার করার জন্য সেরকম প্রয়াস কম দেখানো হয়েছে। তো সেরকম তো এই ধরনের কাজের জন্য অনেক কিছুই হয়তোবা আমরা তাকে সেই সম্মানটুকু দিতে পারিনি, এটা আমি বলবো। সমগ্র ভারতবাসীর কাছে নজরুল পৌঁছানোর দরকার ছিল, তার কারণ সেই দরকারের কাজটা তুমি নিয়েছো। আপাতত আমরা এটা বলতে পারি, আমরা একটু নজরুলের গান শুনি। আমি একটা গান শোনাচ্ছি, যে গানটার কথা আমরা হয়তো অনেকেই জানি না। 1938 সালে গানটি রেকর্ড হয়েছিল, একজন বাঙালি রেকর্ড করেছেন হিন্দিতে। এটা কিন্তু অনেক বড় পাওয়া। বিজনবালা ঘোষ তার কণ্ঠে কাজী নজরুল ইসলাম রেকর্ড করিয়েছিলেন। এবং যে গানটির বিষয়ে কথা বলবো, সেই সময় রেকর্ডে দুটো গান ছিল। একটি গানের বাণী হয়েছে, জাগো ভারত রানী ভারত জন তুমি চাহে, গগন মে উঠত जो বাণী সোহি জগ জন গাহে। আপনি বলুন তো, যে এত বড় সমৃদ্ধপূর্ণ এই ভারতবাসী, যে ভারতবাসীর তো বেশিরভাগই হিন্দি ভাষাভাষী, অনেকে হয়তো লিখতে পারেন না বা বলতে পারেন না, কিন্তু অনেকেই বোঝেন। কিন্তু ভারতের জনসংখ্যায় যদি আমরা বলি, হিন্দির সংখ্যাটা অনেকটা বেশি, যার জন্য আমরা অফিসিয়ালি হিন্দি ল্যাঙ্গুয়েজটাকেও অনেক জায়গায় মান্যতা দেওয়া হয়েছে। দিদি, আমাদের সময়টা কম, আমরা সোজাসুজি গানে যাই। আমি আমার একটাই কথা বলবো, যে নজরুলের, কাজী নজরুল ইসলামের তার হিন্দি রচনা সমগ্র ভারতবর্ষে আমাদের পৌঁছে দিতে হবে। এই জন্য আমি ব্রতী হয়েছি, এবং এই চ্যানেলকে ধন্যবাদ জানাই, গ্লোব টিভিকে, যে তিনি এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এবং তার সঙ্গে আমার নন্দিনী অন্তর কথা, তার এই অনুষ্ঠানে, তার সঞ্চালনায়, তার পরিচালনায় এই অনুষ্ঠানে আমি রয়েছি। আমি ভীষণভাবে গর্বিত আমার বোনের জন্য, এবং আমি চাইবো গানটা আমি দিয়েই শেষ করব দেশের জন্য। এই গানটি আমার মনে হয় সমগ্র ভারতবর্ষের পাঠ্য বইতে হওয়া উচিত। আমার প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সবার কাছে আবেদন, এবং আমি সেটা পাঠিয়েছি। হিন্দিতে তিনি করেছেন। এই গানটা শুনবার আগে একটা কথা, গানটা দিয়ে আমরা শেষ করব, কিন্তু একটা কথা দীপাদি, ফিউচার প্ল্যান কি করছে এটা আমরা একটু শুনবার পর ওই গানটাতে যাব। আচ্ছা, ফিউচার প্ল্যানিং এ যে বন্দে একদম ছোট করে আমার একটা সম্পূর্ণ বিষয়, যে কাজী নজরুল ইসলামের সম্পূর্ণ হিন্দি রচনাগুলি সমগ্র ভারতবাসীর কাছে, কেননা কাজী নজরুল ইসলাম তার বাংলা অ্যালফাবেটে হিন্দি উচ্চারণ লিখেছিলেন, যেটা আমি হিন্দি অ্যালফাবেটে করে হিন্দি ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। এবং আগামী পর্বে বন্দে মাতারাম নিয়ে একটা কাজ হচ্ছে, 1000 কণ্ঠে বোধহয়, না সহস্র কণ্ঠে, হ্যাঁ সহস্র কণ্ঠে বন্দে মাতারাম হচ্ছে। আমরা চাইবো নিশ্চয়ই আমাদের দেশের সর্ব জায়গা থেকে যত শিল্পীরা আছে তারা এই সহস্র কণ্ঠে যোগ দেবেন, কণ্ঠে কণ্ঠ মিলাবেন। একদম কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা এগিয়ে যাব, এবং আমাদের সামনে পথ প্রদর্শক হিসেবে যিনি থাকবেন তিনি হচ্ছেন ডক্টর দীপা দাস, নজরুল গবেষক। তার
ছত্রছায়ায় আমরা নজরুলকে নিয়ে আরো দেশে বিদেশে পৌঁছে যাব। বিদেশের মাটিতে তুমি যখন অনুষ্ঠান করো তখন তোমার কি অনুভূতি, এক লাইনে বলবে? আমি তখন নিজের নেশনকে প্রাউড ফিল করাই, এবং আমার দেশের যারা যেমন বিশ্বকবি, তাকে সবাই চেনেন, রবীন্দ্রনাথ, তাকে সবাই চেনেন, এটা কোনো অব্যতিনি তার সম্পর্কে কোনো বলার দৃষ্টতা আমার নেই। কাজী নজরুল ইসলাম সম্পর্কে বলার কোনো দৃষ্টতা নেই, কিন্তু কাজী নজরুল ইসলামের এত সৃষ্টি, সেই মহান সৃষ্টিগুলো আমরা সকলের কাছে পৌঁছে দিতে পারিনি। আমাদের প্রত্যেকের ব্রতী হওয়া উচিত এই মহান কবিদের জিনিস আমরা সমগ্র ভারতবর্ষ, সমগ্র বিশ্বে প্রচার করি। হ্যাঁ, কারণ এই প্রজন্মের ছেলেমেয়েরা একটু কম জানে, কারণ তাদের সেই সৌভাগ্য হয়নি। সেটা সবচেয়ে বড়, তাকে উৎসাহিত করা হচ্ছে। একদম দীপাদি এই কাজটা নিয়ে এগিয়ে চলছে। আমরা দীপাদির গান শুনতে শুনতে আজকের এই সুন্দর অনুষ্ঠান শেষ করব। আমরা সবাই জানি ঝান্ডা উঁচা রহে হামারা, ইকবাল বলেছেন, কিন্তু আমি এখন সমগ্র ভারতবর্ষে প্রচার করছি কাজী নজরুল ইসলাম 1934 সালে তার গানে বলেছেন ঝান্ডা উঁচা রহে হামারা। এই গানটি দিয়ে শেষ করব। আমার নিশ্চয়ই আর বলার কোনো অপেক্ষা রাখবে না যে কাজী নজরুল ইসলাম তার এত অনন্য সৃষ্টি, যেটা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। গাও গাও गाओ सब भारत का प्यारा, गाओ 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 सब भारत का प्यारा, झंडा ऊंचा रहे हमारा, झंडा ऊंचा रहे हमारा, झंडा ऊंचा रहे हमारा। অন্তর্কথা, সঙ্গীত, কবিতা, বাচিক শিল্প সবকিছু নিয়ে মনের কথা। শিল্পীরা আসেন, নিজেদের গল্প বলেন, অনুপ্রাণিত করেন। তাদের উত্থানের গল্প, সাফল্যের পথ আর মনের গভীরের কথা। সঙ্গীতের সুরে, কবিতার ছন্দে, মনের গভীরে শিল্পীরা নিজের কথা বলেন। আসুন, শুনুন, অনুপ্রাণিত হন। অন্তর্কথা, শিল্পীদের মনের গল্প। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের